আজকে সেই বিপ্লব কোথায়, আজকে সেই হারুন কোথায়, আজকে সেই উবায়দুল কাদের কোথায়, আজকে যারা বিভিন্ন সময় ছাত্রকে নির্বিচারে গুলি করেছে সেই অফিসার গুলো কোথায়, সেই মেম্বার অফ পার্লামেন্ট এবং শেখ পরিবারের একটা সিঙ্গেল মেম্বার আপনি দেখান যে কেন তারা অ্যারেস্ট হলো না। এখন এই যে বর্তমান যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তাদের কাছে আশা করছিলাম যে নির্বাচন আপনারা পরে দেন, আপনি আজকে একটা রিফর্ম কমিটি করেছেন, কোথায় পুলিশের রিফর্ম? পুলিশের মধ্যে অপরাধী তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই। দুইজন কনস্টেবল যারা পুলিশের অধিকার নিয়ে দাবি করছে, নীরব এবং সজীব, তাদেরকে আপনি জেলের বলে রেখেছেন, যেখানে আমাকে আপনি জেলে নিয়েছিলেন। শুধুমাত্র জনগণ তার ক্ষমতা ফিরিয়ে পাওয়ার জন্য, তার মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য এতগুলো জীবন দিয়েছিল। কারণ যেখানে মালিকানা আছে সেখানে বৈষম্য থাকে না। এই দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে পরিণত হলো, তারা 14, 18, 24 জনগণের মালিকানাত্ব, আমি ভোটাধিকার বলি না, মালিকানাত্বটাকে তারা কবজা করে তারা এই দেশের ভারতের একটা পায়রবী রাষ্ট্র তৈরি করেছে। এই মালিকানা তারা পর্যাপ্ত করে তারা মনোনয়ন ব্যবসা করেছে একটা পারিবারিক কেন্দ্রকে উদ্দেশ্য করে। সেটা হচ্ছে শেখ পরিবার, গোপালগঞ্জ, শেখ হাসিনা, শেখ হাসিনার বোন, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ হাসিনার মামাতো, খালাতো, ফুফাতো যত ভাই আছে, তারা বিভিন্ন জায়গায় এই ব্যবসা বাণিজ্য করে মানুষের অধিকারটা নিয়েছে এবং তারা বৈষম্য সৃষ্টি করেছে। কেন? তাদের এই অধিকারটাকে পার্মানেন্টলি রূপ দেওয়ার জন্য তারা এই বৈষম্য সৃষ্টি করেছে। সেটা মুক্তিযুদ্ধ আমাদের দুর্বল একটা দিক, আমরা দেশ এবং স্বাধীনতাকে ভালোবাসি, সেই ভালোবাসাটাকে কেন্দ্র করে তারা সেই দুর্বলতাটাকে কেন্দ্র করে তারা একটা বৈষম্য সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সিট পাবে। যখন একটা ছাত্রলীগের ছেলের উদ্দেশ্য করে আমি বলছি যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু সব ভালোবাসে, কিন্তু তার বাবা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে সহযোগিতা করেছে, কিন্তু তার সামনেই তার সে অনেক ছেলে, লেস ট্যালেন্টেড ছেলে, অনেক কম পরিশ্রমী ছেলে শুধু মুক্তিযুদ্ধের কোটায় চাকরি পাচ্ছে, সে চাকরি পাচ্ছে না, বেকার। তখনই কিন্তু বৈষম্যটা সৃষ্টি হয়েছে। এই বৈষম্যটা প্রত্যেকটি মানুষের মনে প্রাণে আঘাত করেছে। তার চেয়ে বেশি আঘাত করেছে যখন ছাত্ররা স্বেচ্ছায় একটা বৈষম্য বিরুদ্ধে, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলো, তখন দেখা গেল যে তাদের সেই নাসি বাহিনীর মতো ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো, নির্বিচারে আমাদের বোন, আমাদের ভাইদের উপর অত্যাচার করা হলো। তখন কিন্তু মা বোনরা রাস্তায় নেমে আসলো, আমরা সকলে রাস্তায় নেমে আসলাম। তখন কিন্তু এক দাবিতে পরিণত হলো যে এই স্বৈরাচারিণীকে হটাও, এবং সে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হলো। এখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, মানুষ এই স্বৈরাচারের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে কিছু ভালো জিনিস এক্সপেক্ট করতেছে। যে ছাত্ররা এই স্বৈরাচারকে হারাতে পেরেছে, যে ছাত্ররা, যে পলিটিক্যাল দলগুলো মানুষের নার্ভ বুঝতে সক্ষম হয় নাই যে স্বৈরাচারকে, অতএব তারা কিছুদিন ক্ষমতায় থাক। তার মানে এই না তাদেরকে ওপেন টিকেট দিয়ে দিয়েছে তারা ক্ষমতায় চিরদিন থাকবে। কারণ আমার মালিকানত্ব যদি থাকতো, আমি যদি ভোট অধিকার প্রয়োগ করতে পারতাম, আমি যদি সমালোচনা করতে পারতাম আমার রিপ্রেজেন্টেটিভকে, আমার যে প্রতিনিধিত্ব করে পার্লামেন্টের ভিতরে আমি যদি তার সমালোচনা করতে পারতাম, আমার যে প্রতিনিধি জেলা পরিষদে যায়, আমার যে প্রতিনিধি উপজেলা পরিষদে যায়, আমার যে প্রতিনিধি ইউনিয়ন পরিষদে যায়, আমার সমালোচনা করার কোনো অধিকার ছিল না। কারণ এই ফ্যাসিস্ট কি করেছে, আপনার ডিসি, এসপি, থানার ওসি, ছাত্রলীগ, যুবলীগ, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, ইভেন আনসার থেকে আরম্ভ করে টাকা দিয়ে একটা মাফিয়া চক্রের মাধ্যমে আমার ভোট অধিকারটা নিয়ে গেছে। এখন যেহেতু এই যে ইউনূস সাহেবকেও কিন্তু আমরা দেখি নাই, ইউনূস সাহেবকে কোনো আন্দোলনে কিন্তু আমরা কখনো তাকে পাই নাই। উনি ক্ষমতায় আসলেন, কেন আমরা ওনাকে মেনে নিলাম? যে আমাদের মধ্যে সারা বিশ্বে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি, সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। কিন্তু আমরা অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড হলাম এবং ফ্যাসিস্ট সরকারের সাথে তার কোনো পার্থক্য খুঁজে পেলাম না। ফ্যাসিস্ট সরকার শুধু গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আত্মীয় স্বজন এনেছে, উনি এসে একই কাজ করলেন ওনার চিটাগাং, ওনার গ্রামীণ ব্যাংক, ওনার এনজিও, এই সরকারটাকে একটা এনজিও সরকার করেছে। আমিও যদি আপনাকে কোশ্চেন করতে চাই, যে শহীদরা প্রাণ দিয়েছে তাদের কাছে যদি কোশ্চেন করতে চান যে এই এনজিও সরকারের জন্য কি তারা প্রাণ দিয়েছে? ডেফিনেটলি নট। যারা প্রাণ দিয়েছে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্যে ছিল, সেটা বিএনপি বলেন, সেটা জামাত বলেন, সেটা হেফাজত ইসলামী বলেন, সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকের কিন্তু ছিল না। এখন এরা জনগণ যখন অধিকার ফিরে পাবে, কারণ জনগণের কাছে গেলে আপনাকে কমিটমেন্ট করে যাবে, যেটা বর্তমানে বিএনপি একটা কমিটমেন্ট করেছে। বিএনপিকে এখানে অবশ্যই প্রশংসা করতে হবে, সবার আগে বাংলাদেশ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট, যে আমাদের দল মত জাতি ধর্ম বর্ণ সকলের শেষে সবার আগে বাংলাদেশ। এবং যে 31 দফাটা দিয়েছি, যেটা কিন্তু আগে কখনোই ছিল না, সেখানে কিন্তু সমস্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। এই জিনিসগুলো আমরা যখন প্রশংসা করতে থাকবো তখনই। এখন আমাদের দুর্বলতা কোথায়? যে ইলেকশন এবং ইলেকশন না, আজকে যে
একজন উপদেষ্টা বলেছে, অ্যাবসলিউটলি ইমেচিউর একটা কথা বলেছে, যে তারা কি শহীদরা জীবন দিয়েছে ইলেকশনে, শুধু শুধু একটা সরকার। অবশ্যই আপনাকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু তারা জীবন দেয় নাই, যে আপনি উপদেষ্টা হবেন। আপনি যে প্রয়াত একজন মিনিস্টার মারা উপদেষ্টা মারা গেলেন, অত্যন্ত দক্ষ, যোগ্য, দক্ষ ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। আপনি একটা ইয়াং ছেলে তার কাছ থেকে সেই মিনিস্ট্রিটা কিন্তু কেড়ে নিয়েছেন। মানুষ কিন্তু বাংলাদেশের জানে, এটা কিন্তু মানুষকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে জনগণের ভোট অধিকার যখন আমি আনতে যাব, জনগণকে আমাকে কোশ্চেনের সম্মুখীন করতে হবে, শুধু একদিন না, কারণ জনগণের সামনে টাইম টু টাইম যেতে হবে। আমি যদি একটা নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে, একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমি যখন জনগণের রিপ্রেজেন্টেটিভ হব, জনগণের যদি ইচ্ছা আকাঙ্ক্ষার কথা প্রতিফলিত না হয়, তাহলে কিন্তু হবে না। আমি আপনাকে একটা কথা বলি, জনাব ডক্টর ইউনূস সাহেবের বিশাল ব্যক্তিত্ব সারা পৃথিবী জানে, কিন্তু আমার সামনে একটা ছেলে এসেছে, এই আহত হয়েছে যাত্রাবাড়িতে, তার বুকের এই পৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠ বেরিয়ে গেছে, মাত্র 10,000 টাকা সে পেয়েছে। আমি তাকে নিয়ে মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে গিয়েছিলাম যে একটু তাকে একটা চাকরির ব্যবস্থা করেন। আমি ব্যারিস্টার মাশরাফুল ইসলাম এই শহীদদের লিস্ট করার জন্য মামলা করেছি, আহতদের বিদেশ পাঠানোর জন্য মামলা করেছি। আপনাদের চোখের সামনে দেখেছেন, যখন ওই ছাত্ররা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে, তারা বেঁচে থাকা বন্ধুরা যখন ওই স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপরে উঠে লাফালাফিয়ে দাবি করেছে, তখন তারা বিদেশ তাদেরকে পাঠাতে হচ্ছে। এখন এইটা যদি নির্বাচিত সরকার হতো, তাহলে কিন্তু এটা পারতো না, কারণ যে দাবিটা গাড়ি তুলেছে নির্বাচিত সরকার হলে ওই দাবিটা প্রতিনিয়ত করতে হয়। এবং সবচেয়ে দুঃখজনক, সরকার যারা এই সরকারের সুবিধাভোগী, যারা এই সরকারের সম্মান পাচ্ছেন, কেন 1.5 মাস, 2 মাস, 3 মাস পরে আমার ভাইয়ের জীবন হারাতে হলো? যেটা চিটাগাংয়ের ছেলেটা একটা মেডিকেলে, তাকে তো বিদেশে আপনি দিতে পারতেন কেন? আমরা তো মনে করতেছি যে এগুলা জাস্ট একটা আই ওয়াশ। এবং আরেকটা জিনিস সারা বাংলাদেশের মানুষ স্পষ্ট বুঝে গেছে যে হ্যাঁ, অবশ্যই আমরা, আপনি বলতে পারেন একটা নির্বাচনের জন্য আমরা জীবন দিই, কিসের জন্য জীবন দিয়েছি? যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা দেশের টাকা পাচার করেছে, যারা আমাদের রক্তের সাথে বেইমানি করেছে, যারা আমাদেরকে নির্বিচারে হত্যা করেছে, যারা আমাদের আয়না করে পোষণ করেছিল, তাদের 622 জন ক্যান্টনমেন্টে আটক করা হয়েছিল। প্রথম প্রশ্ন হলো তারা কোথায়? এই এই জবাব যদি আপনি না দিতে চান, তাহলে যদি আপনি ইলেকশনের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আমরা মনে করব আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনার শুধুমাত্র তাকে সময়ের অপেক্ষা করতেছেন, কারণ তার আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? আমরা সবসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেস দ্য পিপল ছিল মানুষের হার্ট, এখনো হার্ট, যাদের কথা শোনার জন্য সকলে বসে থাকতো। আমি ফেস দ্য পিপলে কথা বলতে আসতাম, তখন আমার ঘরের ভিতরে, আমার বাসায় কথা বলতে পারতাম না, ভাবতাম কখন উঠিয়ে আমাকে মেরে ফেলা হবে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যে আরাফাতের কথা আমাদের সবচেয়ে বিশ্রী লাগতো, মনে হচ্ছে যে আমরা যে তাকে পিটিয়ে মেরে ফেলি, সে আরাফাতকে কে ছেড়ে দিয়েছে? এই জাতি জানতে চায়। আজকে যদি নির্বাচিত সরকার থাকতো, আমি আমার লোকাল মেম্বার অফ পার্লামেন্টকে প্রশ্ন করতে পারতাম, সে চোর থাক, বাটপার থাক, আপনি যা কিছু তাকে বলেন না কেন, ওইখানে কিন্তু একটা প্রশ্নোত্তর সভা। আজকে আমি কাকে প্রশ্ন করব যে এদেরকে কে ছেড়ে দেওয়া হলো? আজকে সঞ্জীব, এই হারুন সাহেবের সাথে যে বসা ছিল, আমার টাঙ্গাইলের এসপি ছিল, এর আমল আমাকে মেরে ফেলার জন্য 1918 সালে চেষ্টা করা হয়েছে, সেই ছাত্রদেরকে হত্যার জন্য দায়ী একটা লোক। আজকে সেই সঞ্জীব কোথায়? আজকে সেই বিপ্লব কোথায়? আজকে সেই হারুন কোথায়? আজকে সেই উবায়দুল কাদের কোথায়? আজকে যারা বিভিন্ন সময় ছাত্রকে নির্বিচারে গুলি করেছে, সেই অফিসারগুলো কোথায়? সেই মেম্বার অফ পার্লামেন্ট এবং শেখ পরিবারের একটা সিঙ্গেল মেম্বার আপনি দেখান যে কেন তারা অ্যারেস্ট হলো না? কারণ শেখ পরিবার একটা রাজতন্ত্র কায়েম করেছিল। আমি আওয়ামী লীগ করতাম, আবার এখন অনেক কিছু স্মৃতির মধ্যে আওয়ামী লীগ বেশি আছে, কিন্তু এই ফেস দ্য পিপল সর্বপ্রথম আমার সাক্ষাৎকার দিয়েছিল 7 জানুয়ারির পর, যেখানে আমি রিভোল্ট করে বেরিয়ে এসেছিলাম। এখন এই ফেস দ্য পিপলে আমি বলেছিলাম যারা একটা খড়কুটে খুঁজে পেবে না। আমি সেইভাবেই বলতে চাই, যারা আওয়ামী লীগের বন্ধুরা আছেন এখনো যারা সরি বলতেছেন না, তাদের উদ্দেশ্যে বলি, আজকে যদি আবার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসে, আমাদের নির্বিচারে হত্যা করবে, সেই ব্যাপারে আমি কোনো অস্থির না। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার যদি আসে, আপনাদের নেতা কে হবে? শেখ হাসিনা? আপনাদের নেতা কে হবে? শেখ রেহানা? আপনাদের নেতা কে হবে? শেখ রেহানার ছেলে? আপনাদের নেতা কে হবে? জয় সাহেব? আপনাদের নেতা কে হবে? ওই ফজলুর তাপস? আপনাদের নেতা কে হবে? ওই সেলিম? আপনাদের নেতা কে হবে? ওই আমু সাহেব? আপনাদের নেতা কে? ওই হেলাল? ওই হেলালের ভাইরা আবার সারা বাংলাদেশে সিন্ডিকেট বসিয়ে টাকা নিয়ে দেবে এবং আপনাদেরকে নির্বিচারে হত্যা করবে। এখন এই যে বর্তমান যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তাদের কাছে আশা করছিলাম যে নির্বাচন আপনারা পরে দেন। আপনি আজকে একটা রিফর্ম কমিটি করেছেন, কোথায় পুলিশের রিফর্ম? পুলিশের মধ্যে অপরাধী, তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই। 2 জন কনস্টেবল যারা পুলিশের অধিকার নিয়ে দাবি করছে, নীরব এবং সজীব, তাদেরকে আপনার জেলের
বলে রেখেছেন, যেখানে আমাকে আপনি জেলে নিয়েছিলেন, এবং তাদেরকে কন্টিনিউয়াস একটার পর একটা আপনি মামলা দিচ্ছেন। এই অধিকারগুলো আপনি কোথায় পেলেন? আপনার প্রতি আমরা কেমনে বিশ্বাস করব ডক্টর ইউনূস সাহেব? আজকে আমি জেল খেটে এসেছি, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট যা বিএনপি জামাতের ভাইদের সাথে যা করেছে আপনারা বলে একই রকম করছেন। আমরা তো অ্যাটলিস্ট পরিবর্তন আশা করতেছিলাম, যে আজকে আপনি এই 17 বছর ধরে একটা ট্রায়াল চলতেছে বিডিআর, আপনারা স্বীকার করছেন এই বিডিআর এর লোকগুলো এটার সাথে জড়িত না, এটা একটা ভিনদেশি লোকের জড়িত এবং ফ্যাসিস্ট সরকার জড়িত। কেন তাদেরকে একটা বিস্ফোরক মামলা যারা মার্ডার কাছে খালাস পেয়েছে তাদেরকে আটকে রেখেছেন? কেন যে আইনে ছিল মাত্র 7 বছরের জেল হবে, এই ফ্যাসিস্ট সরকার সেটাকে যাবজ্জীবন ফাঁসি দিয়েছে 143 জনকে। আজকেও তাদের নিয়ে আপনারা কেন মুখ খুলছেন না? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ইলেকশন চাইতাম না, ইলেকশনের কথা বলতাম না, যদি আপনি আমার প্রয়োজন মেটাতে পারতেন। আপনি মহাজ্ঞানী মহালোক, সারা পৃথিবীর লোক সম্মান করেন, কিন্তু আপনি কিন্তু ক্ষুধার ব্যথা বুঝেন না। আপনি কিন্তু বুঝতে পারেন না যে ছেলেটার কথা আমি বললাম যে আহত হয়েছে, পেটের এক্সিক দিয়ে ওই দিকে বেরিয়ে গেছে, মাত্র 10,000 টাকা পেয়েছে, এবং তার বাড়ির টাকা জমি বিক্রি করে সে চিকিৎসার ব্যয়ভার বহন করেছে, তার তো আপনারা খবর নিচ্ছেন না। আপনারা যে আহত হয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় সভা সেমিনার করতেছেন, আপনারা ঘোষণা দিয়ে 5 লক্ষ করে টাকা দিচ্ছেন। 5 লক্ষ টাকা বাংলাদেশে কয়দিন চলতে পারেন? যে লোকটা ঢাকা মেডিকেল কলেজে মারা গিয়েছিল নিরীহ, যে শহীদ থেকে বহন করার জন্য ওই সিরাজগঞ্জে 20,000 টাকা ধার করে সুদ করে নেওয়া হয়েছে আপনার গ্রামীণ ব্যাংক থেকে, সে সুদ পরিশোধের টাকা কি আপনারা দিয়েছেন? ওই পরিবার কাউকে কি আপনি রিহ্যাবিলিটেশনের জন্য আপনি তাদেরকে কোনো জবের মধ্যে দিয়েছেন? এই যে দেন নাই। তারপরে আমি বলি আপনার আমাদের যে পরিবেশ বান্ধব রেজওয়ানা সাহেব ম্যাডামের কথা, আমি আজকে ঢাকা থেকে আসলাম, সাভারে একটা খালের মধ্যে বিল্ডিং করা হয়েছে। আপনি যদি আশুলিয়া দেখেন, আশুলিয়া নদীর মধ্যে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছে। আজকে এই রেগুলেটরি গভর্নমেন্ট, আমি বলতাম যে ছাত্রদের এমন কোন শক্তি আছে যে ওইগুলা ধুমধাম ভেঙে দিয়ে ওইটাকে একটা পরিবেশ বান্ধব করতো, কিন্তু সে ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয় না। একটি পলিথিনও রাস্তায় দিকে ফেলা হয় নাই। এই যে আজকে সবচেয়ে ভয়, কেন আমি ইলেকশন চাচ্ছি, আমি আপনাকে কোশ্চেন করি। এখানে আমি এবং ওমর ফারুক ভাই, আমাদের রিটায়ার্ড মেজর সাহেব আছেন, এখন 3 জন ছাত্র যদি এক জায়গায় আপনি দাঁড়া দেখেন, আপনিও ভয় পাবেন, আমিও ভয় পাবো, আমার স্ত্রীও ভয় পাবে, যে কিছু কইলে হয়তো আমাদেরকে মেরে বসবে। কেন? একটা সুন্দর বাংলাদেশের যে ছাত্ররা আমাদের এই অধিকার ফিরে দিয়েছে, সেই ছাত্রদের দেখে কেন আমাদের ভয় পেতে হবে? প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কেন দরকার? আপনি লক্ষ্য করবেন যে 70 সালে ওই পাকিস্তানি বর্বররা যখন আমাদের অধিকার, আমরা নির্বাচিত হওয়ার অধিকার ফিরে দিল না, তখন কিন্তু স্বাধীনতার জন্ম হলো। আজকে আপনি লক্ষ্য করবেন এই এরশাদ সাহেব কখনো কোনো ইলেকশন সুষ্ঠুভাবে দেয় নাই। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট কেন হয়েছে? যদি সে ইলেকশন দিত দায়বদ্ধতা সৃষ্টি হতো। একটা রাজনীতি দল তাদের আদর্শ উদ্দেশ্য থাকে, তারা এগুলা বাস্তবায়ন করার জন্য তারা জবাবদিহি হয় জনগণের কাছে। ইলেকশনে যদি না থাকে জবাবদিহি কে? এবং আরেকটি কথা বলি, সবচেয়ে যেটা নিকৃষ্ট এবং জঘন্য মনে হয় সেটা জি সবচেয়ে জঘন্য যেটা, এই কথা বলে আমি শেষ করব। এই যে যে আজকের আমলা আছে ইউনো, এসিল্যান্ড এবং বিভিন্ন অফিসার, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুপস্থিত দেখিয়ে তাদেরকে আপনি বিদায় করে ওই ক্ষমতাটা আপনি নিচ্ছেন। আপনি একটা স্কুল কমিটির ম্যানেজিং কমিটিতে আপনি যাচ্ছেন, আপনার বাবা দাদা 14 গোষ্ঠী কোন স্কুল প্রতিষ্ঠিত করেন নাই। আমার বাবা দাদা 14 গোষ্ঠী স্কুল প্রতিষ্ঠিত করেছে, ওখানে আমার নার্ভের সম্পর্ক আছে। আপনি আমাদের সকলকে বিদায় করে দিচ্ছেন, আপনি ওখানে কি কি করতে পারছেন? আপনি অফিস বাদ দিয়ে ওখানে আসতে পারছেন? তাহলে জনগণ, আজকে আমরা ইলেকশন চাইতাম না, যদি যারা রিটায়ার আর্মি অফিসার, রিটায়ার বিভিন্ন আমলা, রিটায়ার বিভিন্ন রাজনীতিবিদ সৎ, তাদেরকে এইসব পাবলিক ফাংশনে বসাতেন এবং তাদেরকে স্মুথলি কাজ করতে দিতেন, তাহলে আজকে ছাত্র রাজনীতির দল করছে, তাদের বয়স কত? 25টা হলে তো ইলেকশনই করতে পারবে না। তারা কিভাবে রাজনীতির দল করে? অবশ্যই তারা রাজনীতির দল করে, কিন্তু তাদের তো বয়সের একটা ফ্যাক্টর আছে। সবকিছু মনে হচ্ছে যে আমাদের জাস্ট আই ওয়াশ। কারণ 622 জনকে যদি অ্যারেস্ট করা হতো, শেখ পরিবারের কাউকে যদি অ্যারেস্ট আসে শাস্তির সম্মুখীন করা হতো, ওই দুর্নীতিবাজদেরকে যদি আজকে আদালতের কাঠ গড়ায় কি করতো, শেখায় তাদেরকে আপনি কাঠ গড়ায় না। আমি ব্যারিস্টার আশরাফ, এই ফেস দ্য পিপল সাক্ষী, যেখানে আমি কথা বলেছি, আমাকে ডিবি দিয়ে আপনি ধরে নিয়ে গেছেন। এই জন্য ইলেকশনের দরকার। আমরা আমরা ধিক্কার জানাচ্ছি এবং দুঃখ অনুভব করছি আপনার সাথে এমন আচরণ করার কারণে।